কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? সাপোজ আমি বললাম যে হচ্ছে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে আমি বললাম যে সোডিয়ামের 9 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে, কোন কক্ষপথে আছে, কোন কক্ষপথে ঘুরতেছে, কোন কক্ষপথে কোন উপশক্তি স্তরে আছে। ঠিক আছে? তো এইগুলো আমরা কি যে সংখ্যাগুলোর মাধ্যমে জানতে পারি স্পেসিফিকভাবে একটা ইলেকট্রনের, তো সেগুলোকে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা মূলত কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় s দ্বারা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। আচ্ছা, n দ্বারা কি বোঝায়, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে নির্দেশ করে হচ্ছে কোন কক্ষপথে একটা ইলেকট্রনটা আমার কোন কক্ষপথে আছে। ঠিক আছে? তাহলে আমাকে এখানে n এর ভ্যালু 1 2 3 এগুলো হতে পারে। তাহলে n হলে সেটা কি প্রথম কক্ষপথে। তাহলে n সমান যদি 1 হয় সেটা হচ্ছে প্রথম কক্ষপথ, n সমান যদি 2 হয় সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আছে, n সমান যদি 3 হয় তাহলে হচ্ছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে, এরকম। ঠিক আছে? তাহলে এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে নির্দেশ করে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে নির্দেশ করে হচ্ছে শক্তি স্তর, বা হচ্ছে কি কোন একটা অরবিটকে নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমার এবার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে বলতে পারি না এটা একটা মানে কি নির্দেশ করলো, আকার নির্দেশ করলো। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত আকার নির্দেশ করলো। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে আবার এলটা নির্ভর করে এন এর উপর। ঠিক আছে? তাহলে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু হয় 0, এন এর ভ্যালু যদি 2 হয় এল এর ভ্যালু, তাহলে এখানে এল এর ভ্যালু হয় 0 আর হচ্ছে 1। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে এল এর ভ্যালু হয় 0 1 2। আচ্ছা, আমি এখানে করলামটা কি, এখানে হচ্ছিল n সমান 1 ছিল, এটা 0, n সমান 2 ছিল, এটা 0 আর 1, তার মানে কি 2 এর থেকে 1 কম। এখানে কি n সমান 3 ছিল, 0 1 2, এখানে কি 3 এর চেয়ে 1 কম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে l এর ভ্যালুটা হবে, l এর মান হবে 0 হতে, সবগুলো কিন্তু আমি 0 থেকে স্টার্ট করছিলাম, 0 হতে n মাইনাস এল পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে এল এর ভ্যালুটা হবে 0 হতে n মাইনাস এল পর্যন্ত। ঠিক আছে? এই যে হয়েছে না 0 থেকে, তাহলে n মাইনাস মানে এখানে কি n মাইনাস 1, তাহলে এখানে কি 0 করি 1 মাইনাস 1। ঠিক আছে? এল লিখছি 1 হবে, তাহলে এখানে কি 1 মাইনাস 1 তার মানে 0। আবার এখানে 2 বসাই, তাহলে 2 বিয়োগ 0 হতে, তাহলে 0 তো একটা হবেই, তারপর কত 2 বিয়োগ কত 1, তার মানে 1। আর এখানে কি 0 সহ, তাহলে এখানে কত হবে, তাহলে 3 3 বসালে কত 2, এই 2 পর্যন্ত 0 1 2। ঠিক আছে? এটা হলো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে এল এর ভ্যালুটা কিভাবে হয়, এল এর মানটা হয় 0 হতে n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখানে এল সমান কত ছিল, এল সমান 0। এল সমান 0 মানে কি, এটা হচ্ছে কি এস উপশক্তি স্তরকে নির্দেশ করে। আবার এখানে কি 0 মানে হচ্ছে এস,
1 মানে কি পি, আমরা শিখে আসছিলাম না 9 10-এ, এস পি ডি এফ। এখানে কি যদি 0 হয়, 0 হইলে কি এস অরবিটাল, 1 হইলে কি পি অরবিটাল, ডি হইলে মানে 2 হইলে ডি অরবিটাল, আর এখানে কি 3 হইলে এফ অরবিটাল। আচ্ছা, তাহলে এখানে কি এস আর পি অরবিটাল আছে, আর এখানে কি 0 মানে এস, এখানে কি পি, এখানে কি ডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি নির্দেশ করলো, এল এর মান দ্বারা মিললে আমার কি নির্দেশ করলো, উপশক্তি স্তর নির্দেশ করতেছে না, যে হচ্ছে এটা কোন উপশক্তি স্তরে আছে, সেই ইলেকট্রনটা কি আমার এস অরবিটালে আছে, না পি অরবিটাল আছে, না ডি অরবিটাল আছে। তার মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলে মেইনলি কি নির্দেশ করতেছে, এই যে এগুলা কিন্তু আবার এক একটা আকৃতি আছে, যেমন এস অরবিটাল আকৃতি আছে, পি অরবিটাল আকৃতি আছে, ডি অরবিটাল আকৃতি আছে। তাহলে আমার মেইনলি নির্দেশ করতেছে কি, মানে অরবিটালগুলোর আকৃতি নির্দেশ করতেছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখলাম আকার নির্দেশ করলো, এটা এটা মেইনলি নির্দেশ করতেছিল আকার। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো কি নির্দেশ করতেছিল, আকৃতি। কারণ কি এই যে এস অরবিটাল গোলাকৃতি, ঠিক আছে, তারপর হচ্ছে ডাম্বেল আকৃতি, বিভিন্ন অরবিটালগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তাহলে এখানে কি দেখতে পারলাম যে এটা কি আসলে অরবিটাল কি নির্দেশ করে, আকৃতি নির্দেশ করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি নির্দেশ করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকার নির্দেশ করে। ঠিক আছে। আচ্ছা, এবার সে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আবার কিসের উপর নির্ভর করে, এই এম এর সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে। তাহলে এখানে এল এর ভ্যালু যদি 0 হয়, এল এর ভ্যালু যদি কত দেখছিলাম 0 আর 1 হয়, আর এল এর ভ্যালু যদি 0 1 2 হয়, তাহলে কি হয়, তাহলে এখান থেকে এম এর ভ্যালু হয় 0ই, এখানে এল এর ভ্যালু কি হয়, তাইলে এল এর ভ্যালুটা হয় মানে হচ্ছে এখানে এম এর ভ্যালুটা হবে সবসময়, এম এর ভ্যালু হবে, এম এর মান হবে -L থেকে +L পর্যন্ত। ঠিক আছে। তাহলে -L থেকে +L পর্যন্ত। তাহলে এটা কি হতে পারে, -1 হবে, 0 হবে, +1 হবে। ঠিক একইভাবে এখানে এম এর ভ্যালু কি হবে, এখানে এম এর ভ্যালু হবে -2 কত, -1 0 1 2। কি বললাম, এখানে এম এর মান হবে -N থেকে +L পর্যন্ত, মানে +-L। ঠিক আছে, বলতে পারি +-L। আচ্ছা, তাহলে এখানে যখন 0 ছিল সেটা কিন্তু এস অরবিটাল ছিল, যখন আমার 0 আর 1, ঠিক আছে, তাহলে এখানে 0 এস অরবিটাল যখন 1 হয়েছিল, 1 হলে কি পি অরবিটাল নির্দেশ করতেছিল। আচ্ছা, আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে কি নির্দেশ করে, আচ্ছা যেহেতু এস অরবিটাল, তার মানে আমি এখানে বলতে পারি না, মানে এস অরবিটাল। ও আচ্ছা, উপরে দেখি, মুছাইয়ে দিই। কি কি ছিল, এল ইজ ইকুয়াল যদি 0 হয়, এল সমান যদি 1 হয়, এল সমান যদি 2 হয়। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতেছিলাম আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এম এর মান বলছিলেন কি -L থেকে +L পর্যন্ত, তাহলে এটা 0ই হয়। আবার এটা কি হয়, এম সমান কত হবে, তাহলে -1 0 +1, আর এটা কি হবে -2 -1 0 1 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 0 সমান মানে আমরা এস অরবিটাল দেখছিলাম, তাহলে এস অরবিটালটা কেমন, মানে এখানে 0 মানে একটা জিনিস, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, 1 মানে কি এটা ছিল কি পি অরবিটাল, 0 মানে এটা ছিল কি এস অরবিটাল, 2 এটা মানে কি ছিল ডি অরবিটাল। ঠিক আছে।
তাহলে এস অরবিটাল, তাহলে এস অরবিটালে একটা বাক্স থাকবে, এরকম একটা বাক্স থাকবে, এটা হচ্ছে এস অরবিটাল। তাহলে এই হচ্ছে কি পি অরবিটাল, পিতে তাহলে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে এখানে তিনটা বাক্স থাকবে এরকম, ঠিক আছে। এগুলোকে আবার নাম দেওয়া হয়, এটা হচ্ছে কি পি এক্স, এটাকে বলা হয় পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। এগুলো কি, এগুলোতে ইলেকট্রনগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে এম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। তার মানে এখানে ডি, তার মানে ডিতে বাক্স থাকবে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এইগুলোর একটা করে নাম আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এখানে কি, মানে এখানে কি এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা, এরকম করে। আবার এখানে কি, মানে প্রত্যেকটা ঘরে দুইটা করে ইলেকট্রন থাকবে, তাহলে এই ঘরে দুইটা, এই ঘরে দুইটা, এই দুইটা দুইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারি, তার মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারি, ঠিক আছে। এমনকি অরবিটাল সংখ্যা হিসাব করতে পারি। তাহলে এখানে কি, এখানে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কয়টা, তাহলে বলতে পারি না, যে আমাকে যদি বলে তৃতীয় শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, ঠিক আছে। তাহলে তৃতীয় শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর যেটা বলো, যদি বলে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা হবে, বলতে পারবো আমরা এন স্কোয়ার, ঠিক আছে। আর যদি বলে ইলেকট্রন সংখ্যা, কারণ কি, মানে অরবিটাল সংখ্যা যা হবে, মানে একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে কি হবে, টু এন স্কোয়ার হবে, টু এন স্কোয়ার হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। আর এটা হচ্ছে কতগুলো অরবিটাল সংখ্যা। আচ্ছা তাহলে এটা গেল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা অলওয়েজ প্লাস মাইনাস হাফ হয়, ঠিক আছে। প্লাস হাফ থেকে প্লাস প্লাস মাইনাস হাফ হয়, প্লাস হাফ নয় মাইনাস হাফ। আচ্ছা এখন আমরা এই এখান থেকে যে সংখ্যাগুলো আসবে, মানে আসতে পারে ইয়া, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, আমরা এখন সংখ্যাগুলো লিখে দিব। আচ্ছা তার আগে কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা, এটা সংজ্ঞা লিখব। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে এখান থেকে দেখলাম কি, মানে কোয়ান্টাম সংখ্যা যেগুলোর মাধ্যমে কি একটা ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরতেছে সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছিলাম। তার মানে বলতে পারি কি, যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটা পদার্থের কি কি বোঝায়, আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস, এগুলো আমরা বুঝতে পারি, সেইগুলো সেই সংখ্যাগুলোকে বলা হয় কি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে বলতে পারি পরমাণু নিউক্লিয়াসের কক্ষপথের আকার, মানে যে সংখ্যাগুলোর মাধ্যমে পরমাণু সমূহের আকার আকৃতি ও দিকবিন্যাস সম্পর্কে ধারণা পাই, ও ঘূর্ণনের দিক সম্পর্কে
ধারণা পাই তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, তারপর দেখলাম কোয়ান্টাম সংখ্যা 4 প্রকারের ছিল। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে লিখতেছিলাম কি প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত কি নির্দেশ করতেছিল, আকার নির্দেশ করতেছিল। তার মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছিলাম, মানে কোন কক্ষপথে ছিল সেটা। আচ্ছা, তাহলে এটা বলতে পারি না এইভাবে, পরমাণু নিউক্লিয়াসের বাইরে মানে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, মানে আমরা যে সংখ্যাগুলোর মাধ্যমে জানতে পারি সেটাকে বলা হয় কি, যে সংখ্যার মাধ্যমে জানতে পারি সেটাই হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কোন কক্ষপথে আছে সে সম্পর্কে ধারণা পাই যে সংখ্যার মাধ্যমে তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেমন কি, যেমন হচ্ছে n সমান যদি 1 হয় তাহলে ওটা কি প্রথম প্রথম কক্ষপথ, প্রথম শক্তি স্তর। n সমান যদি 2 হয়, n সমান 2 হলে কি দ্বিতীয় শক্তি স্তর। ঠিক আছে, n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, এরকম। লিখলে তো আবার দেখা যাবে না। এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি দেখতেছিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা জাস্ট কি আকৃতি নির্দেশ করতেছিল, মানে উপশক্তি স্তরকে নির্দেশ করতেছিল। তাহলে আমরা বলতে পারি কি, মানে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলা কোন উপশক্তি স্তরে আছে। এখানে কক্ষপথের জায়গায় খালি কি উপশক্তি স্তর লাগাই দিব, যে কোন উপশক্তি স্তরে আছে সে সম্পর্কে আমরা ধারণা পাই যে সংখ্যাগুলোর মাধ্যমে, সেটাকে বলা হবে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ঠিক একইভাবে হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি ওই যে ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা সম্পর্কে ধারণা পাই যে সংখ্যাগুলোর মাধ্যমে, সেটা কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর এক ক্লাস আছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান, মানে ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরতেছিল সেই সম্পর্কে আইডিয়া পাই। পরে এই সংখ্যাগুলো কিন্তু লিখলাম না, জাস্ট ওইটা বুঝলে এমনি লেখা যায়। আর কি আছে, আচ্ছা কোয়ান্টাম সংখ্যা আরেকটু বলি। মানে আমাকে বলছিলাম কি যে সোডিয়াম,
সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি হয়? 1s2 2s2 2p 3s। তাহলে এখানে 6টা, 6টা 4টা 10টা, আর এই যে একটা 11টা। ঠিক আছে, এখন আমি যদি বলি মানে এখানে বলতে পারে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও যে মানে হচ্ছে বলতে পারে যে হচ্ছে 9 নম্বর ইলেকট্রন বা 10 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কত কত হবে। ঠিক আছে, মানে হচ্ছে এন এল এম এস এগুলোর ভ্যালু কত হবে। তাহলে আমাকে যদি বলে আশেপাশে আমি শেষেরটার কথাই চিন্তা করলাম, শেষেরটার কথা বলছে যে 11 নম্বর ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কি 1s ছিল, s অরবিটাল একটা বাক্স। তাহলে এখানে কি s আর p ছিল, তাহলে s ছিল p ছিল, এখানে কি 3টা বাক্স। আবার এখানে কি শেষটা, আমার শেষটার জন্য বলছে, তার মানে এটা হচ্ছে 3s। ঠিক আছে, এটা হচ্ছে 3s। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। আর এখানে কি 2টা থাকবে, এখানে কি 2টা থাকবে, কারণ এটা কি 2s আর এটা কি 2p, তাহলে px। এখানে কি 6টা থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলছে 11 নম্বর ইলেকট্রনটা, তাহলে আমি দেখতেছি 11 নম্বর ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে যাবে, দেন হচ্ছে কি পরে হচ্ছে কি মানে এটা প্রথম শক্তি স্তর না, তারপর এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর কি প্রথম শক্তি স্তর ফিল হবে, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, মানে কি এখানে আসলে এগুলো যায় হচ্ছে মানে এগুলো যায় হচ্ছে আসলে আসে আব্বাও নীতি অনুযায়ী। ঠিক আছে, যার n প্লাস n এর ভ্যালুটা বেশি হয় সেটা হচ্ছে কি উচ্চ শক্তি স্তর, যার n প্লাস এর ভ্যালুটা কম হয় সেটা নিম্ন শক্তি স্তর। আমরা আব্বাও নীতি পড়বো। আচ্ছা, তার আগে দেখি 11 নম্বর ইলেকট্রন হচ্ছে এইটা, তাহলে এইটার জন্য আমরা কি কি বের করব? এটার জন্য আমরা n বের করব, এটার জন্য আমরা হচ্ছে l বের করব, এটার জন্য আমরা m বের করব, এটার জন্য আমরা s বের করব। ঠিক আছে, এই 4টা জিনিস বের করব। তাহলে এটা দেখতেছি কি সর্বশেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে গেছে? তৃতীয় শক্তি স্তর। তাহলে এখানে n এর ভ্যালু বলে ফেলতে পারি কত? 3। n এর ভ্যালু 3। তাহলে আমরা দেখছি n এর ভ্যালু যদি 3 হয় l এর ভ্যালু কত হবে? ওই যে কি 0 হতে n-l পর্যন্ত, n-1 পর্যন্ত। তাহলে এটা কত হবে? 0 1 2। ঠিক আছে, আচ্ছা 0 1 2। এখানে কি s, যেহেতু s, তাহলে এখানে কি s এ গেছে না? s এ গেছে, তার মানে কি এখানে শুধু l এর ভ্যালু কোনটা হবে? যেহেতু s এ গেছে, আমরা s এ গেলে কি 0 না? 0 না, কারণ আমরা কি s সমান দেখছিলাম 0, p সমান দেখছিলাম 1, d সমান দেখছিলাম 2, f সমান দেখছিলাম হচ্ছে 3। তাহলে এখানে কি হবে? জাস্ট 0 হবে। আচ্ছা, এল এর ভ্যালু পাই গেছি। এবার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m। তাহলে বলো এল সমান যদি 0 হয় তাহলে m সমানও তো 0ই, কারণ কি m এর ভ্যালুটা হয় -l থেকে +l পর্যন্ত, তার মানে কি এটাও 0। এবার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন s, s এর ভ্যালুটা কি +-1/2, একটা দিলেই হলো, একটা +1/2 দিলে একটা -1/2 +1। ঠিক আছে, তাহলে কিন্তু আমি এই যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেলতে পারছি। তাহলে এরকম কোশ্চেন কিন্তু যদি একটু হার্ড করতে চাই তাহলে এরকম কোশ্চেন দিতে পারে যে এত নাম্বার মানে এত নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখাও। ঠিক আছে, তাই এখানে থেকে যদি বলতো যে 6 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো, বা 5 নম্বরের ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো, ঠিক একই প্রসিডিউর। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে আব্বাও নীতি। আফবাও নীতি। আচ্ছা, মানে আফবাও নীতির সাহায্যে মূলত আমরা কি করতে পারি? ইলেকট্রন বিন্যাস করতে পারি। ঠিক আছে, ধরলাম হচ্ছে এটা একটা আমার বিল্ডিং, এটা একটা বিল্ডিং,
তো এটা হচ্ছে নিচতলা। নিচতলা নিচতলা একটা রুম আছে, দোতলায় দুইটা রুম আছে, তাহলে হচ্ছে তিনতলায় এ পর্যন্ত থাক, তিনটা রুম আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আব্বাও নীতি হচ্ছে মানে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে তখন হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আব্বাও নীতি, যে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে প্রথমে নিম্ন শক্তি মানে হচ্ছে বিল্ডিং এর নিচতলায় আগে লোক পুরো হবে, তারপরে সে দোতলায় পুরো হবে, তারপর সে তিনতলায় পুরো হবে, এইভাবে পুরো হবে। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি এস অরবিটাল বলি, তাহলে এখানে কি এটা ধারণ ক্ষমতা, এস এর ধারণ ক্ষমতা কয়টা, দুইটা, তাহলে এখানে সে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। পরে যখন এস পুরা হয়ে যাবে তখন সে কি, এটা হচ্ছে প্রথম ফার্স্ট ফ্লোর, তাহলে তো সে দ্বিতীয় তলায় চলে যাবে, সেকেন্ড মানে দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমরা কি দেখতেছি, মানে এখানে কি আছে, 2s আছে আর 2p আছে। এই যে এখানে কি 2s, এটা 1s আর 2p তে যাবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তর আবার যখন p পুরা হয়ে যাবে তখন কি আবার তৃতীয় শক্তি স্তরে যাবে, এটা কি 3s 3p 3d। আসলে মেনলি এটা এইভাবে যায়, মানে n প্লাস এল এর মানের উপর নির্ভর করে। কি বললাম, আব্বাও নীতিটা মূলত n প্লাস এল এর মানের উপর নির্ভর করে। যার n প্লাস এন এর মান বেশি মানে কি, সেটা উচ্চ শক্তি স্তর, যার n প্লাস এন এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর। আচ্ছা, আমি যদি এই 1s আর 2s এর মধ্যে কম্পেয়ার করি যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে, 1s এ যাবে নাকি হচ্ছে 2s ইলেকট্রন আগে যাবে, তাহলে এখানে দেখতেছি কত 2s, মানে এখানে কি n সমান কত 2s এর জন্য, 2s এর জন্য হচ্ছে n সমান হচ্ছে 2, আর এখানে s, s মানে কত জানি 0, এটা কি আমার হচ্ছে n প্লাস এল, n প্লাস এল, তাহলে আলটিমেটলি n প্লাস এল সমান কত পাইতেছি 2। আর 1s এর কথা যদি চিন্তা করি, 1s এর কথা যদি চিন্তা করি তাহলে এখানে দেখি তো n প্লাস এলটা কত আসে, n প্লাস এল যেহেতু এস তার মানে কত এল এর ভ্যালু 0, যেহেতু এটা কি মানে আগে যেটা থাকছে সেটা হচ্ছে তার শক্তিস্তর সংখ্যা নির্দেশ করে, কোন শক্তিস্তরে আসে দেখতেছি 1s মানে প্রথম শক্তিস্তরে আছে, তাহলে এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এটা কত আসে 1 আসে। তাহলে দেখতেছি n প্লাস এল এর ভ্যালু এটা কম না এটা কম, অবশ্যই 1 কম, মানে 1, তার মানে কি ইলেকট্রনটা যখন প্রবেশ করবে তখন কি আমার হচ্ছে 1s আগে যাবে, তারপরে কি 2s এ যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমার মানে অনেক সময় তো এরকমও হতে পারে যে n প্লাস এল এর ভ্যালুটা সমান হয়ে যেতে পারে। ঠিক আছে, সাপোজ হচ্ছে n এর ভ্যালু হচ্ছে কি n প্লাস এল এর ভ্যালু, এটাও এখানে 5 আসছে এখানে 5 আসছে, তাহলে n প্লাস এল এর ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে দেখবো যেটা যেটা হচ্ছে নিম্ন শক্তি স্তরে, মানে দুটো মানে যেটা নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর বলতে যেটা n এর ভ্যালু কম সেটাতে আগে প্রবেশ করবে, যেটাতে n এর ভ্যালু বেশি সেটা পরে প্রবেশ করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আব্বাও নীতির সংজ্ঞাটা দিতে পারবো না, যে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রবেশের সময় n প্লাস এল এর মানের উপর নির্ভর করে ইলেকট্রন প্রবেশের নীতিকে আব্বাও নীতি বলে। আব্বাও নীতি বলে, তারপরে ওই কথাগুলো বলে দিব, n প্লাস এল এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে
এবং n প্লাস l এর মান যার বেশি সেখানে পরে ইলেকট্রনগুলো প্রবেশ করে। এবার কি বলতে পারি, যদি n প্লাস l এর মান সমান হয় তবে যার n এর মান কম সেটি নিম্ন শক্তি স্তর, মানে হচ্ছে যার n প্লাস n এর মান কম, মানে হচ্ছে যার n এর মান কম সেটা কি, তার শক্তি কম, তার শক্তি কম, অর্থাৎ সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে কি যারটা বেশি সেখানে কি পরে প্রবেশ করবে, এইটাই। ঠিক আছে, এইটাই ছিল মূলত কি আফবাউ নীতি। আচ্ছা, এখানে আর কি কি আছে আফবাউ নীতির পরে? হুন্ডি নীতি আর পরিবর্জন নীতি। এবার আমরা পর্ব হচ্ছে হুন্ডি নীতি। আচ্ছা, তাহলে আমরা যে আফবাউ নীতিটা পড়লাম এখান থেকে কিন্তু আসলে মূলত আমাদের ইলেকট্রন বিন্যাস করা শেখা হয়ে গেছে। কিভাবে? এখানে দেখতেছিলাম যার n প্লাস n এর ভ্যালু কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করতেছিল, যার n প্লাস l এর ভ্যালুটা বেশি সেখানে ইলেকট্রনগুলো পরে প্রবেশ করতেছিল। ঠিক আছে, যেমন আমরা 3s 3s আর হচ্ছে, আচ্ছা সাপোজ আমি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, মানে আমরা এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে এস মানে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, পরে কি এতগুলো লাগে না যদিও, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে, তার মানে কি প্রথম ইলেকট্রনটা এসে যাবে। ঠিক আছে, তার মানে কি 1 এসে যাবে, তারপরে কি এটা প্রথম শক্তি স্তরে গেছে, তারপর হচ্ছে কি এটা কি 2s, তারপর ইলেকট্রনটা কই যাবে 3p, সরি 2p দিল। আচ্ছা, তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তর গেল, এবার এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে এখানে কি এটা হবে 3s 3p, দেন এটা এখানে কি হবে, কি হয়ে যাবে এসে গেছে কিন্তু, তার মানে আবার এস এসে পড়ছে, তার মানে এখানে কি হয়ে যাবে 3d তে না যায় কিসে যাবে 4s এ চলে যাবে। ঠিক আছে, তারপরে এই যে ডি আছে এটা হচ্ছে 3d দিতে যাবে। আচ্ছা, তাহলে এরকম ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটা দেখি, যে সাপোজ এগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা 19 করে আসছি। ঠিক আছে, যেন আমরা কপারেরটা করতে পারি, কপার হচ্ছে 29। ঠিক আছে, তাহলে কপারে ইলেকট্রন বিন্যাস আমরা করবো, তাহলে ওইভাবে লিখবো যে 1s, মানে একবারে সিকোয়েন্সে লিখবো, শোনো শোনো 2s 2p 3s 3s 3p 3d 4s 4p, আচ্ছা 4d। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত লিখলাম। তাহলে ইলেকট্রনগুলো আমি কিভাবে দিব, শোনো শোনো প্রিয়া ওইভাবে আর কি। তাহলে এখানে কি থাকবে
অন এস। তাহলে এখানে কি থাকবে, আমি আমি জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকে দুইটা, তাহলে এখানে দিলাম দুইটা। ঠিক আছে, তারপরে তাহলে শোনো শোনো এটাও দুইটা, পিয়া এখানে এখানে কি ছয়টা, তারপরে কি আবার এস শোনো এখানে আবার দুইটা, তারপরে কি আবার কি পি পিয়া এখানে কি দুইটা ছয়টা, তাহলে কি শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া, এবার কিন্তু এস শোনো, তাহলে এখানে দিলাম দুইটা, তারপরে কি ডিপিএস করো, তাহলে ডিতে দিব। আচ্ছা, ডিতে দিব, তাহলে এখন গুণে দেখি কয়টা হয়েছে। এখানে কয়টা হয়েছে, দুইটা, দুইটা চারটা, ছয়টা দশটা। এখানে কয়টা হয়েছে, দশটা দুইটা বারোটা, বারোটা আর ছয়টা কয়টা হয়েছে, 18টা, 18টা দুইটা কয়টা, 20টা হয়ে গেছে। আমার ইলেকট্রন ছিল কয়টা, 29টা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার হয়েছে কয়টা, 20টা হয়েছে। আচ্ছা, এখন আছে কয়টা, আছে হচ্ছে 9টা না। আচ্ছা, তাহলে এখানে যদি আমি 9টা দেই তাহলে আমার 29টা হয়। কিন্তু কপারের ক্ষেত্রে দেখা যায় কি, এখানে হচ্ছে আমরা মানে অরবিটালগুলো হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে চাই, মানে ওটা স্থিতিশীল অবস্থা। ঠিক আছে, কোনো একটা জিনিস নয় পূর্ণ অবস্থা থাকবে, নয় হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা থাকবে, ওটা বেশি স্থিতিশীল। তাহলে এটা বেশি স্থিতিশীল হওয়ার জন্য এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে আসে। তারপরে এখানে কি, এখানে দুইটা থাকতে পারে, তাহলে এখানে যদি একটা কমাই দেই তাহলে এটা কি অর্ধপূর্ণ হয়ে গেছে। আবার এখানে যদি একটা বাড়াই দেই এটা পূর্ণ হয়ে গেছে। তাহলে কি পূর্ণ বা অর্ধপূর্ণ অবশ্যই বেশি স্থিতিশীল থাকে, তাহলে ইলেকট্রনগুলো এই যে কপার ইলেকট্রনগুলো একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয় এরকম। ঠিক আছে, আচ্ছা, আর ওই ছন্দটা মনে রাখলে, মনে থাকলে হচ্ছে মানে ইলেকট্রনগুলো এমনি বসানো যাবে, যে কোথায় দুইটা বসাবো কোথায় ছয়টা বসাবো খালি হিসাব করলে হয়ে যাবে। এবার দেখবো হুন্ডের নীতি। আচ্ছা, হুন্ডের নীতিটা কি, আচ্ছা সাপোজ আমি যদি ধরি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2, চারটা হয়ে গেছে, 2p। তাহলে এখানে কয়টা দিব, যেহেতু চারটা হয়ে গেছে তাহলে 3টা দিব। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখানে এস অরবিটাল আছে, তার মানে হচ্ছে একটা বাক্স থাকবে, এখানে এস একটা বাক্স থাকবে, এখানে পি, পি মানে কি 3টা বাক্স বলছিলাম, কারণ উপশক্তি স্তর হয় 3টা। ঠিক আছে, মানে অরবিটাল সংখ্যা 3টা হয়, আমরা দেখে আসছিলাম যে কোয়ান্টাম সংখ্যা যখন পড়লাম। আচ্ছা, এখানে কি কি দেখছিলাম, পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রনগুলা এটার ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে কি প্রথমে ইলেকট্রনগুলা মানে আমি এদিক মানে প্রথমে প্রবেশ করতেছিল এটাকে এইভাবে দিলাম, যে এইভাবে, তাহলে এখানে একটা গেলো, এখানে একটা গেলো, এখানে একটা গেলো, এখানে একটা গেলো, এখানে একটা গেলো। ঠিক আছে, তাহলে কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কি এখনো কি আমার 7টা, তাহলে এটা দুইটা হবে এটা দুইটা হবে। ঠিক আছে, তাহলে কয়টা হইলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছিল, 6টা, 7টা, 7টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। তাহলে কি প্রথমে ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করলো মানে একমুখী স্পিনে। ঠিক আছে, পরে ইলেকট্রনগুলো কি উল্টা উল্টামুখী স্পিনে প্রবেশ করলো। তাহলে এই যে এই নীতিটা এই নিয়মটা এটাই হইতেছে কি, এটা হচ্ছে মূলত হুন্ড নীতি। এবং এটা হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করবে। যেমন হচ্ছে সাপোজ এই পর্যন্ত তো এমনি প্রথমেই তো দুইটা যাবে, মানে হচ্ছে এস এতে দুইটা ধারণ ক্ষমতা আছে, এটা ঢুকে গেল, তারপর এখানে দুইটা ঢুকে যাবে, তারপর যখন পিতে আসবে, সাপোজ এখানে আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করতাম, অক্সিজেন কি হইতো 8, তাহলে এখানে 4টা হইতো, তাহলে এখানে কি দুইটা দুইটা 4টা ঢুকে গেছে, 5 6 7। এমনকি পরবর্তী ইলেকট্রনটা কি আবার এখানে ঢুকতো, এমনকি উল্টা স্পিনে ঢুকতো। ঠিক আছে, তার মানে কি এখানে কি পি এক্স পি ওয়াই পি জেড এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে ইলেকট্রনগুলো প্রবেশের সময় সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একমুখী স্পিনে এবং কি পরবর্তী থেকে উল্টা স্পিনে প্রবেশ করার প্রক্রিয়াই হচ্ছে কি আমার হুন্ডের নীতি। ঠিক আছে, তাহলে আমরা হুন্ডের নীতির সংজ্ঞাটা দিতে পারি, সমশক্তি সম্পন্ন অরবিটালে অরবিটালে
ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে একমুখী স্পিনে এবং ইলেকট্রন প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করার প্রক্রিয়াকে হুন্ডে নীতি বলে। ঠিক আছে, যেমন এই যে একটা এখানে অক্সিজেন লিখছিলাম, ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিয়ে জাস্ট বলে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, এটা শেষ। ঠিক আছে, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি জাস্ট আমরা একটা উপায় মনে রাখবো, জাস্ট হচ্ছে আমরা বাংলা লিঙ্কে ডায়াল করি কি ঠিক আছে, 1 to 4 স্টার 1 to 4 হ্যাশ, স্টার 1 to 4 হ্যাশ। ঠিক আছে, এটা লিখলাম কেন, তাহলে আমি এখান থেকে সংজ্ঞাটা দিব কি, একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। ঠিক আছে, তাহলে কি একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটাই পলির বর্জন নীতি। ঠিক আছে, তাহলে কি একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমি যদি এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হচ্ছে অক্সিজেনের কত 8, তাহলে কি হয় 1s2 2s2 2p, তাহলে এখানে কয়টা যাবে 4টা, কারণ হচ্ছে 8। আচ্ছা, তাইলে এখানে 4টা আমি তোমাকে বললাম যে হচ্ছে অক্সিজেনের হচ্ছে 4 নাম্বারের জন্য, আর হচ্ছে ধরলাম হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আর 3 নাম্বার ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যার মান বের করো। ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2টা, এখানে 2টা, আর এখানে কয়টা থাকবে, তাহলে এখানে থাকবে 4টা, 1টা 2টা 3টা, পরে একটা 4টা। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে কয় নাম্বার ইলেকট্রন বলছি, আচ্ছা শেষেরটা এবং তার আগেরটার জন্য কথা, তাহলে শেষেরটা, তাহলে এখানে কিন্তু একটা 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 করে পূরণ হয়েছে,
তাহলে এখানে কিন্তু 3টা প্রথমে ঢুকছে, তাহলে শেষের ইলেকট্রন কোনটা? এই যে এটা হচ্ছে শেষের ইলেকট্রন। তার আগের ইলেকট্রন কোনটা? তার আগের ইলেকট্রন হচ্ছে এটা। তার মানে এখানে 8টা ইলেকট্রন ছিল, তার মানে এটা হচ্ছে 8 নাম্বার ইলেকট্রন, আর এটা হচ্ছে কি 7 নাম্বার ইলেকট্রন। তাহলে আমরা দেখি তো এই 8 নাম্বার ইলেকট্রন আর 7 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি একই হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখব যে এই দুইটা নড়লেই বন্ধ হয়ে যায়। 7 নাম্বার আর 8 নাম্বার ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যার মান একই হয় কিনা। এটা ছিল কি একই হতে পারবে না, এটা ছিল হুন্ডের নীতি। তাহলে দেখি তো এই জিনিসটা আমার হুন্ডের নীতিকে মানে কিনা, হুন্ডের নীতিকে সমর্থন করে, সরি হুন্ডের নীতি বলতেছে পলিবর্জন নীতিকে সমর্থন করে কিনা। আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন কয়টা? এই ইলেকট্রনটার জন্য আর এই ইলেকট্রনটার জন্য। তাহলে এখানে কি আছে? 2তে আছে না? তাহলে এখান থেকে দেখি যে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে এটা কি একটা হচ্ছে 7th, এটার জন্য দেখব N L M S এই ভ্যালুগুলা। আবার কি আবার দেখব হচ্ছে 8 নাম্বার ইলেকট্রনের জন্য, তাহলে 8 নাম্বার ইলেকট্রনের জন্য দেখব কি N L M, নিচে দেখা যাচ্ছে কি না? নিচে দেখা যায়? N L M S, ঠিক আছে। দেখবো যে হচ্ছে এটা পলিবর্জন নীতিকে সমর্থন করে। আচ্ছা, তাহলে আমরা কি 7 নাম্বার ইলেকট্রন দেখবো। 7 নাম্বার ইলেকট্রন কোনটা? এইটা। তাহলে 7 নাম্বার ইলেকট্রন হচ্ছে এইটা। তাহলে এইখানে কি আমার কি 2তে ছিল, তার মানে প্রধান শক্তি স্তর N, প্রধান শক্তি স্তর N এর হলে কত হবে? 2 হবে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে কি এখানে পিতে ঢুকছিল, তাহলে এখানে কি যেহেতু এটা এটা এই ইলেকট্রনটা 8 নাম্বার ইলেকট্রনের জন্য, 8 নাম্বার ইলেকট্রনের জন্য কি এটা কি 2 হবে, কারণ কি এটা কি দ্বিতীয় শক্তি স্তরের পিতে 2 পিতে গেছে, তার মানে এইটাও কি 2 হবে। এবার দেখি তো পরের জিনিসটা, তাহলে এখানে কি পিতে গেছে, এখানে কি 7 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রেও কি পিতে গেছে, পি এক্স পি ওয়াই পি জেড যেটা থাকুক, এটাও কি পিতে গেছে, এটাও পিতে গেছে। তাহলে যদি পিতে যদি যায় তাহলে এস সমান 0, পি সমান কত 1, তার মানে এখানে 1, এল এর ভ্যালু এখানে 1, এখানে 1 গেল। আচ্ছা, এবার আসি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর ভ্যালুটা। আচ্ছা, এখানে কি ছিল? এরকম ছিল না, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভ্যালুগুলো এইভাবে হয় সিকোয়েন্সলি। যেমন এখানে কি ছিল 3টা, তাহলে এখানে কি -1 0 +1 এরকম করে হবে। আচ্ছা, তাহলে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা কি হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানটা তাহলে এখানে কি বলতে পারি না, এখানে কি ইলেকট্রনগুলো এইভাবে ছিল, প্রথমে কি ছিল 2টা ছিল, এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। তাহলে আমরা দেখতেছিলাম যে হচ্ছে এটা ছিল 7 নাম্বার ইলেকট্রন, এটা ছিল 8 নাম্বার ইলেকট্রন। তাহলে 7 নাম্বার ইলেকট্রনের জন্য 7 নাম্বার ইলেকট্রনের জন্য কত হয়? এটা 7 নাম্বার ছিল 1 +1, এম এর ভ্যালু হচ্ছে 7 নাম্বারের জন্য +1। আর এখানে কি 8 নাম্বারের জন্য কি এই যে -1 -1। আচ্ছা, এবার দেখি স্পিনটা, স্পিন কোয়ান্টাম সংখ্যাটা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, মানে দিলে হলো। আচ্ছা, তাহলে এটা কি? তাহলে আমি ধরলাম হচ্ছে এদিক দিয়ে যখন ঢুকছিল তখন প্লাস হাফ, তাহলে উল্টা ডিরেকশনে মাইনাস হাফ। তাহলে এখানে কি এদিকে ঢুকছিল, তার মানে এইটা কি 7 নাম্বার ছিল, তার মানে এটা প্লাস হাফ দিতে পারি, তাহলে এটা বলতে পারি প্লাস হাফ। আর এখানে কি এটা কি যেহেতু 8 নাম্বার এটা, তাহলে এটার জন্য কি এটার জন্য মাইনাস হাফ। এখানে কিন্তু দুইটা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা ভিন্ন হয়ে গেছে, এই দুইটা সেম আছে, এই দুইটা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি যদি এটার এটার সাথে কম্পেয়ার করতাম, যদি বলতাম এটার এটার মধ্যে, তাহলে দেখতাম যে কোনো একটা ভিন্ন হইতো। তার মানে এটা কি এটা হচ্ছে আমার কি পলিবর্জন নীতিকে মানছে। কারণ কি আমার পলিবর্জন নীতি কি ছিল, মানে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনে 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, যেটা আমরা মনে রাখবো স্টার 1 2 4 হ্যাশ, ঠিক আছে। 1 দেখি একটা পরমাণুর, 2 দুইটা ইলেকট্রনের, 4 মানে 4টে কোয়ান্টাম সংখ্যার মান। তার মানে কি একটা এটা দ্বারা মনে রাখবো পরমাণু ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, ঠিক আছে। এটা ছিল আমার পলিবর্জন নীতি। মোটামুটি এই পর্যন্ত ছিল এই অধ্যায়ে। নেক্সট দেখি প্রতীক, যোজনী ও সংকেত, ঠিক আছে। পরে আমরা নেক্সট আলোচনা করব। হ্যাঁ, সো সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।